আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে। আমি আব্দুল গনি বিদ্যান রয়েছে আপনাদের সাথে। আজ আমরা কথা বলবো কোমর ব্যথা এবং এর সাতকাহন এ প্রসঙ্গে। কোমর ব্যথা একটি সাধারণ রোগ মনে হলেও এটি একটি গুরুত্বপূর্ণ রোগ যা আমাদের অনেকের মধ্যেই দেখা দেয়। আর এ প্রসঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর সাইফুল ইসলাম, নিউরোসার্জন, বিসিএস স্বাস্থ্য এবং সেন্টার ফর রিহ্যাবিলিটেশন, কাটাবনে উনি বসেন। আসুন প্রথমেই তার সাথে আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে কোমরের কোন অংশে ব্যথা হলে বা শরীরের কোন অংশের ব্যথাকে আমরা কোমর ব্যথা হিসেবে ধরে নেব? কোমর ব্যথা বলতে আসলে আমরা আমাদের মূলত শরীরের যে নিম্নাংশ, যেটা আমাদের যেই পেট ব্যথা, যেটা খুব সহজে রোগীরা বলতে পারে, তার ঠিক নিচের অংশ, বিশেষ করে পিছনের অংশে যে ব্যথাটা হয় সেটাকে আমরা সাধারণত সহজ ভাষায় কোমর ব্যথা বলি। তো কোমর ব্যথাটা আসলে একটু বড় জায়গা জুড়ে, আমাদের ঠিক পিঠে যে মেরুদণ্ডটা আছে সেইখানের মাঝ বরাবর থেকে শুরু করে তার দুই পাশে যে অংশটা আছে, পুরো অংশটাকে আসলে আমরা কোমর ব্যথার অংশ হিসেবে ধরে নিই। এবং অনেক সময় এই কোমর ব্যথার পাশাপাশি এই ব্যথাটা যখন পা পর্যন্ত চলে যায় বা নিচের দিকে চলে যায়, সেটাকেও আমরা ওই কোমর ব্যথা বা তার পরবর্তী অসুখ হিসেবে আমরা চিন্তা করি। কোমর ব্যথা আসলে শুধু ব্যথা হলেই কি সেটাকে কোমর ব্যথা হিসেবে ধরে নেব, নাকি কত ধরনের ব্যথা এরকম হতে পারে? আচ্ছা, ধন্যবাদ। কোমর ব্যথা খুব কমন একটা অসুখ। কোমর ব্যথা আমাদের প্রায়, আমরা যদি সহজ করে বলি, যে আমাদের 95% মানুষের জীবনে কখনো না কখনো কোমর ব্যথা হয়। এখন এই যে কোমর ব্যথা, এর ম্যাক্সিমাম ব্যথাই আসলে তেমন কোনো কারণ ছাড়াই হয়। দেখা যায় যে আমাদের হয়তো বসা, আমাদের জীবনযাপন, এই জায়গাগুলোর কারণে আমাদের অনেকের ব্যথা হচ্ছে, সেটা আবার নিজে থেকেই সেরে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন রকম ইনফ্লামেশন, বিভিন্ন রকম প্রদাহ, টিউমার, বিভিন্ন রকম আমাদের অন্যান্য অসুখের কারণেও কোমর ব্যথা হতে পারে। সেগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে এই কোমর ব্যথাগুলোকে ভাগ করি। সবচেয়ে কমন যে কোমর ব্যথাটা হয় সেটাকে আমরা বলি মেকানিক্যাল লো ব্যাক পেইন, যেটা হলো যে হয়তো বসার কারণে, জীবনযাপনের কারণে, ভারী কাজ করার কারণে অথবা ওনার পেশাগত কারণে ওই ব্যথাটা হচ্ছে। আমরা কিডনিজনিত ব্যথা এবং কোমর ব্যথা, এটা তো খুব কাছাকাছি, যেহেতু দুটি ব্যথা একসাথে হয়, অনেকে আমরা ফাইন্ড আউট করতে পারি না। তো এই প্রসঙ্গে স্যার একটু বলবেন যে দুটি ব্যথা আসলে কেমন পার্থক্য আমরা বুঝবো? কিডনিজনিত যে ব্যথাটা থাকে সেই ব্যথাটা কোমর ব্যথা থেকে সম্পূর্ণ আলাদা। এখন একজন সাধারণ মানুষের পক্ষে হয়তো অনেক সময় সেটা আলাদা করা কঠিন হয়ে যায়, কিন্তু আমাদের কোমরে যে ব্যথাটা হয় সাধারণত সেটা কোমরের ঠিক মাঝখানে আমাদের যে মেরুদণ্ডটা আছে, ওই মেরুদণ্ড থেকেই ব্যথাটা শুরু হয়। এবং রুগী বলতে পারে যে আমার ঠিক পিঠের মাঝ বরাবর ব্যথা হচ্ছে, পরবর্তীতে স্যার ব্যথাটা দুই দিকে চলে যাচ্ছে। আর কিডনি ব্যথা যেহেতু আমাদের কিডনি দুই পাশে থাকে, কিডনি আমাদের মেরুদণ্ডের দুই পাশে থাকে, সাধারণত ব্যথাটা দুই পাশে হয়। এটা দুই পাশে একসাথেও হতে পারে, আবার দেখা যায় এক পাশেও হতে পারে। এটার বিভিন্ন পাশাপাশি কিডনি ব্যথাতে রুগীর অন্যান্য কিছু সমস্যা থাকবে। রুগীর হয়তো প্রস্রাবের সমস্যা থাকবে, রুগীর প্রস্রাবে জ্বালা পোড়া থাকবে, অথবা রুগী বলতে পারবে যে তার হয়তো প্রস্রাবটা ঠিকভাবে ক্লিয়ার হচ্ছে না। এই জিনিসগুলো রুগী সাধারণত আমাদেরকে বলে থাকে। কোমর ব্যথার ধরেন কারণের মধ্যে আপনি অনেকগুলো বলছেন, তারপরে যদি আমরা স্পেসিফিক বলতে চাই যে এই কারণে কোমর ব্যথা হতে পারে, তাহলে আমরা আইডেন্টিফাই করব কিভাবে? কোমর ব্যথার ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে আমাদের যে কোমর ব্যথা রোগীরা আসে, তাদের ম্যাক্সিমাম পেশেন্টেরই যেটা হচ্ছে সেটা হলো জাস্ট ওনার একটা কোমরে ব্যথা হচ্ছে। এই ব্যথাটা কেন হয়? আপনি বসে আছি, এখন এই বসাটা যদি আমরা স্বাভাবিকভাবে না বসে একটু হয়তো বাঁকাতারা হয়ে বসে আছি, যখন আমাদের মেরুদণ্ডটার উপর চাপ পড়ে, তো অস্বাভাবিক চাপ পড়ার কারণে মেরুদণ্ডের পাশে যে আমাদের মাংসগুলো থাকে সেগুলো তখন স্ট্রেস ফিল করে, তখন সেখানে স্পাজম হয় এবং আমাদের ব্যথাটা হয়। ম্যাক্সিমামই আমাদের ব্যথাটা এই রকমের ব্যথা, এবং এটা আমাদের খুব অল্প কিছু ওষুধেই দেখা যাচ্ছে সেরে যায়। এরপরে অনেক সময় দেখা যায় আমাদের আর্থ্রাইটিস বা বাত ব্যথার কথা আমরা জানি, সেটার কারণে অনেকের কোমর ব্যথা হয়। এটার ক্ষেত্রে তাদের একটা নির্দিষ্ট চিকিৎসা প্রয়োজন হয়। আরেকটা হতে পারে অনেক সময় আমাদের মেরুদণ্ডের দুই হাড়ের মাঝখানে যে নরম অংশটা থাকে, যেটাকে আমরা ডিস্ক বলি বা রুগীরা অনেক সময় জেলি বলে, এটা যদি বের হয়ে ওইখানে যে নার্ভগুলো থাকে বা স্নায়ুগুলো থাকে, এগুলাতে যদি ইরিটেট করে বা এগুলাতে যদি চাপ দেয়, তখন তার এক ধরনের ব্যথা হয়। এই ব্যথাটা আবার পায়ের দিকে যায় সাধারণত। আবার অনেকের মেরুদণ্ডের টিউমার হতে পারে, সেই টিউমারের কারণে অনেকের ব্যথা হয়। মেরুদণ্ডে যদি কারো যক্ষা হয়, সেটার কারণে আরেক রকমের ব্যথা হয়। এই বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন রকম ব্যথা, আমরা বিভিন্নভাবে কোমর ব্যথার পেশেন্ট আমাদের কাছে আসে।
আপনি বললেন যে মানে জেনেটিক বা বংশানুক্রমে কোনো ব্যথা হওয়ার সম্ভাবনা আছে কোমর ব্যথার সাথে? বংশানুক্রমে বাত ব্যথাটা নিজে হয়। আমাদের যে বাত ব্যথা বা আর্থ্রাইটিস যেগুলো আছে সেটার আবার বিভিন্ন রকম ভাগ আছে, যেটা নিয়ে আমাদের মেডিসিনে যারা রিউমাটোলজিস্ট আছেন ওনারা কাজ করে থাকেন। তো ওইখানে দেখা যায় রিউমাটো আর্থ্রাইটিসের জন্য একরকম ব্যথা হচ্ছে, অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিসের জন্য আরেক রকম ব্যথা হচ্ছে। এই অসুখগুলোর সাধারণত জেনেটিক একটা আমরা ভূমিকা দেখতে পাই এবং এগুলো সাধারণত জেনেটিক এক জেনারেশন থেকে জেনারেশন ট্রান্সমিট হয়। আচ্ছা আচ্ছা। ধরেন আমরা যারা অফিসে বসে কাজ করে দীর্ঘ সময় পিসির সামনে বসতে হয়, তখন আমরা কোন পদ্ধতিতে বসলে আমাদের এই জাতীয় সমস্যা এড়ানো সম্ভব? যে কোনো কিছু যেটা তার নর্মাল পজিশন বা নর্মালি যেমন থাকে, যতক্ষণ আমরা ওই পজিশনে রাখবো ততক্ষণ সেটা ভালো থাকবে। যখন সেটাকে আমরা সরায় দিব বা নড়ায় দিব তখন সেটাতে সমস্যা শুরু হবে। সেটা আমরা যদি আমাদের এই বিল্ডিংটার কথা চিন্তা করি, এটা একটা স্ট্রাকচার, ইঞ্জিনিয়ার যখন এখানে এটার কাজ করেছেন উনি একটা নির্দিষ্ট প্যাটার্নে এটাকে দাঁড় করাইছেন। আমাদের উপরওয়ালা আমাদেরকে যখন তৈরি করেছেন উনি আমাদের মেরুদণ্ডটাকে একটা নির্দিষ্ট সিস্টেমে তৈরি করেছেন। যখন আমরা ওই পোস্টারটা মেনটেন করব ততক্ষণ আমরা ভালো থাকবো। যখনই আমরা এই স্পাইনটা, আমাদের স্পাইনটা হয়তো এরকম স্ট্রেট, যতক্ষণ আমরা স্ট্রেট বসে থাকবো স্পাইনটা ভালো থাকবে। যখনই আমরা এরকম ঝুঁকে বসবো অথবা অস্বাভাবিকভাবে হেলে বসবো তখনই স্পাইনের উপর চাপটা বেশি পড়ে, তখন এই ব্যথাটা বেশি হয়। আমাদের বিশেষ করে গ্রামীণ মানুষ যারা, তারা কঠোর পরিশ্রম করে, শহরেও আছেন যে যারা শ্রম দিয়ে কাজ করেন, তাদের তো অনেক ধরনের বাঁকা হতে হয়, কাজ করতে হয়। তো তারা কিভাবে এটা আসলে মেনটেন করবে? আচ্ছা, এইখানে একটা খুব মজার ব্যাপার আছে যে আমরা আসলে অনেক সময় মনে করি যে পরিশ্রমের সাথে কোমর ব্যথার সম্পর্ক। আসলে পরিশ্রমের সাথে যতটা না সম্পর্ক তার চেয়ে বেশি সম্পর্ক হলো পরিশ্রমটা যদি নির্দিষ্ট নিয়ম অনুসারে না হয়। ভারী কাজ যেটা আর পরিশ্রম দুইটা একটু ভিন্ন ব্যাপার। পরিশ্রম করলে স্পাইন ভালো থাকে, যারা হাঁটাহাঁটি করে পরিশ্রম করে তাদের স্পাইন ভালো থাকে। কিন্তু যখন ভারী কাজ করা হয় আমাদের একটা নির্দিষ্ট লিমিট আছে যে আমি মাথায় কতটুকু ওজন নিতে পারবো, তার চেয়ে যখন বেশি জিনিস আমি তুলতে যাব মাথায় তখন আমার স্পাইনের চাপটা বেশি পড়বে। অথবা নিচ থেকে একটা জিনিস আমি তুলছি, এখন আমি তুলতে পারবো 10 কেজি, আমি তুলছি হলো হয়তো 25 কেজি বা 40 কেজি, তখন আমার স্পাইনটা ওই লোডটা নিতে পারে না, তখন আমাদের এই কম্প্রেশনটা হয় এবং তখন রুগী এরপরে বলে যে স্যার এটা তোলার পরে আমার ব্যথাটা শুরু হয়েছে। তার মানে স্বাভাবিকের চেয়ে ওভারলোড নিলেই আসলে প্রেশারটা আসে। স্যার, আমরা জানি যে অনেকে সুস্থ থাকবার জন্য জিম করে, ইয়োগা করে, তো এর ফলাফল কি কোমর ব্যথার জন্য কার্যকরী হয়? অবশ্যই। আমরা সবসময় বলি যে আমাদের যে কোনো রোগ বলতে ম্যাক্সিমাম রোগী আমাদের আসলে শুধুমাত্র ওষুধ বা অপারেশনই আসলে চিকিৎসা না। চিকিৎসার একদম প্রথম ধাপটাই হলো জীবনযাপনের পরিবর্তন, এবং এই জীবনযাপন যে যত বেশি নিয়ন্ত্রিতভাবে করবে তত বেশি সে ভালো থাকবে। এই যে যোগার কথা বললেন বা জিমের কথা বললেন, এগুলো অবশ্যই শরীরের জন্য ভালো, অবশ্যই শরীরের জন্য ভালো, তবে অবশ্যই এগুলো একটা নির্দিষ্ট গাইডলাইনের আন্ডারে করতে হবে যে আমরা কতটুকু পরিশ্রম। একজন হার্টের রুগী উনি 10 মিনিট হয়তো জিম করতে পারবে, এখন উনি যদি 30 মিনিট করে এটা অন্যের জন্য খারাপ। আবার একজন হয়তো কোমর ব্যথার রুগী, ওনাকে আমি বললাম যে 3 দিন আপনি একটু বিশ্রামে থাকবেন, এখন এই সময়টা যদি উনি জিম করতে যায় তাহলে এই সময়টা উনি আবার খারাপ হবেন। এই জন্য নিয়ম মেনে যদি যোগা, জিম বা অন্যান্য জিনিস করা হয় সেটা অবশ্যই শরীরের জন্য ভালো। কারো কোমর ব্যথা হলে আমরা দেখি যে একটু সময় নেয়, নিজেরা চেষ্টা করে সুস্থ হবার, ডক্টরের কাছে যান না। তো আসলে এইটাকে কতটুকু গুরুত্ব দেওয়া দরকার বা অবহেলা করলে কি পরিণতি হতে পারে? ধন্যবাদ। এখন কোমর ব্যথা আমরা বলি যে সহজ করে বলি যে আমাদের যত মানুষ আছে সবচেয়ে বেশি মানুষ ডাক্তারের কাছে নিয়ে আসে সর্দি কাশি নিয়ে, আর দ্বিতীয় যেটা সবচেয়ে বেশি ডাক্তারের কাছে রোগীরা আসে সেটা হলো কোমর ব্যথা নিয়ে। কিন্তু অনেক সময় আপনি যেটা বললেন যে আমরা মনে করি যে ব্যথা হয়েছে সেরে যাবে, অনেক সময় সেরেও যায়। কিন্তু এই যে আমরা ব্যথা হওয়ার পরে যদি সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হই তাহলে যেটা হবে যে আমার যদি খারাপ কিছু হয় সেটা আগে ধরা পড়বে। কিন্তু ওই যে আমরা ধৈর্য ধরি বা একটু ওষুধ খাচ্ছি, এতে করে অনেক সময় দেখা যায় অকারণেই অনেক বেশি ব্যথার ওষুধ খাওয়া হচ্ছে, হয়তো ব্যথার ওষুধ সারাই উনি সুস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই যে আমরা নিজে থেকে খাচ্ছি, বাজারে দোকানে যাচ্ছি, ফার্মেসি থেকে নিজে ওষুধ নিয়ে আসছি, এই সিস্টেমটা আসলে ভালো না, এটা নিজের জন্যই ক্ষতিকর। আমরা যখনই ব্যথা হবে, এই কোমর ব্যথা নিয়ে অনেকগুলা সাবজেক্ট অনেক ভাগে কাজ করে। মেডিসিনের স্যাররা দেখেন, আমাদের রিউমাটোলজিস্ট আছেন ওনারা দেখেন, ফিজিক্যাল মেডিসিন আছেন ওনারা দেখেন, নিউরোলজিস্ট দেখেন, নিউরোসার্জনরা দেখেন, অর্থোপেডিক সার্জনরা দেখেন। তো
সেটা এক এক রোগ হিসেব করে, কিন্তু শুরুতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ডাক্তারের কাছে যাওয়া। এরপর সংশ্লিষ্ট ডক্টর উনি বুঝতে পারবেন যে কেন হয়েছে, উনি সেভাবে ওই পেশেন্টটাকে ট্রিট করে দেয় অথবা প্রয়োজন হলে কারো কাছে পাঠিয়ে দেয়। আমরা সাধারণত দেখি যে যারা একটু ভারী প্রকৃতির মানুষ বা তাদের একটু কোমর ব্যথাটা সাধারণত বেশি হয় এমনটাই শুনি, বা কোন বয়সের মানুষের আসলে এই সমস্যাটা বেশি হয়? আচ্ছা, কোমর ব্যথা আমাদের যে কোনো বয়সেই হতে পারে, কারণ ভেদে। এক একটা কারণ এক একটা এজের সাথে বেশি হয়। তবে এটা সত্য যে যাদের ওজন বেশি বা যাদের অবেসিটি আছে তাদের স্পাইনে প্রেশারটা বেশি পড়ে, মেরুদণ্ডের চাপটা বেশি পড়ে, তাদের কোমর ব্যথার পরিমাণটা বেশি হয়। বিশেষ করে আমরা ফিমেল পেশেন্ট যারা, মহিলা পেশেন্টদের এটা কমন দেখতে পাই, এবং তাদের এই কোমর ব্যথার পাশাপাশি আমরা অনেক সময় দেখি যে তাদের হাড্ডি সরে যাওয়া, এই জিনিসগুলো ওনাদের মধ্যে বেশি দেখতে পাই। আপনি বলেই ফেললেন ফিমেল প্রসঙ্গে, আমি বলতাম যে কেন এদের বেশি। ধরেন একজন পুরুষ হয়তো কায়িক পরিশ্রম বেশি করে বা বাইরে হাঁটাচলাও করে, তার কারণে কি তাদের কম হয় বা মেয়েদের বেশি হয়, নাকি অন্য কোনো কারণ আছে? শুধু কি একটু স্থূল বা মোটা হলো তার জন্যই হলো? না, এখানে অনেকগুলা ফ্যাক্টর আছে আমাদের কোমর ব্যথার ক্ষেত্রে। আরেকটা হলো যে আসলে আমাদের ফিমেল যারা, ওনারা লম্বা সময় দেখা যায় ফ্লোরে বসে কাজ করছেন অথবা খুব পাতলা একটা জায়গায় বসে কাজ করছেন, তাতে করে ওই সময়টা আমাদের স্পাইন সবচেয়ে বেশি স্ট্রেসড অবস্থায় থাকে বা চাপে থাকে। ওনারা ওইভাবেই কাজ করতে অভ্যস্ত, কিন্তু এটার কারণে একটা পর্যায়ে গিয়ে ওনার তীব্র কোমর ব্যথা শুরু হয়। যদি আমরা নর্মাল, যেমন আপনি যখন অফিসে কাজ করি, আমরা কিন্তু একটা হাইট মেনটেন করে কাজ করি, এতে করে কোমরের চাপটা কম হয়। কিন্তু আমাদের বাসায় অন্যরা যারা কাজ করছেন, মহিলা যাদের কথা বললেন, ওনারা কিন্তু হয়তো মা বোনেরা ফ্লোরে থেকে কাজটা করছেন বা ছোট জায়গায় বসে কাজ করছেন, তাতে ওনার চাপটা বেশি পড়ে। তাহলে সাজেস্ট কি করবেন তাদেরকে? এই জন্য আমরা এখন তো সবাই বলি যে ওনারা যারা কাজ করবেন, কাটাকাটি যে কাজগুলো আছে, রান্নাবান্নার কাজগুলো আছে, এগুলো একটু চেয়ারে বসে বা উঁচা কোথাও বসে কাজ করবেন, অথবা দাঁড়ায় যদি সম্ভব হয়, যতটুকু সম্ভব হয় তখন দাঁড়িয়ে কাজটা করবেন, অথবা একটানা বসে থাকবেন না। উনি যখন একটানা বসে থাকছেন, হয়তো 25 মিনিট বা 30 মিনিট পর ওনাকে একটু উঠতে হবে, উঠে 1-2 মিনিট হাঁটবেন, চলবেন, এরপর আবার হয়তো ওনার কাজে আসবেন। চমৎকার আলোচনা করছি আমরা ভাইয়া, অনেক বিষয় আমরা জানতে পারছি। তো এই কোমর ব্যথার উপসর্গগুলো যদি আমাদের একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, এটা একটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কোমর ব্যথা নিয়ে আলোচনা করছি, তাহলে রোগীর যেটা প্রথম সমস্যা থাকবে সেটা হলো কোমর ব্যথা। এতটুক পর্যন্ত আসলে আমরা যখন বুঝতে পারি, তারপরেই তার সাথে অন্য কি হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখা যাচ্ছে একটা রোগীর কোমর ব্যথা হচ্ছে, সাথে ওই রোগীটার হয়তো হাতে পায়েও ব্যথা আছে, তখন আমাদের চিন্তা করতে হবে তার মানে তার মাল্টিপল জয়েন্টে পেইন। তখন তার চিন্তা, আমাদের যারা এই অসুখটাকে ডিল করেন ওনারা তখন চিন্তা করেন তার হয়তো আর্থ্রাইটিসের সমস্যা আছে কিনা, বাত ব্যথা আছে কিনা। আবার এই কোমর ব্যথার রোগী হয়তো আমরা দেখতে পাচ্ছি তার 2 পা দুর্বল হয়ে যাচ্ছে, তখন আমাদের চিন্তায় আসে যে তার 2 পা দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে হয়তো তার এইখানে মেরুদণ্ডে কোনো টিউমার হচ্ছে কিনা, কোনো কারণে মেরুদণ্ডে চাপ পড়ছে কিনা। অনেক সময় দেখা যায় রোগী বলে যে স্যার আমার ব্যথাটা কোমর ব্যথা দিয়ে শুরু হয়েছে, পরবর্তীতে আমার ব্যথাটা স্যার পায়ের পিছন দিয়ে পায়ের গোড়ালি বা পায়ের পাতা পর্যন্ত চলে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারি তার হয়তো পিএলআইডি বা পোলাস প্লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক একটা অসুখ আছে, যেখানে আমাদের মেরুদণ্ডের জেলিটা বের হয়ে যায়, সেটা হয়েছে। অথবা রুগী এছাড়াও অন্যান্য আরও অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, যে কোমর ব্যথা ছিল স্যার, এখন আমার প্রস্রাবের কন্ট্রোলটা নেই, পায়খানার কন্ট্রোলটা নেই, অথবা আমি প্রস্রাব পায়খানার জায়গায় অবশ মনে হচ্ছে। এই যে বিভিন্ন প্যাটার্নে রুগী আমাদের কাছে আসে, এবং এর প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা অসুখ আমাদের মাথায় তখন চিন্তা করতে হয়। স্যার, আপনি পিএলআইডি একটা শব্দ উচ্চারণ করলেন, এই প্রসঙ্গে আসলে একটু জানতে ইচ্ছা করছে যে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এইটা আসলে কি, কেন, কিভাবে কাজ করে? আচ্ছা, পিএলআইডি বা পোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা, এটার এই পেশেন্টটাই সাধারণত আমরা আমাদের সাবজেক্টে খুব বেশি ডিল করি। তো এটা যেটা হয় যে আমাদের কোমরের যে মেরুদণ্ডের যে হাড্ডিটা আছে, যে 2টা হাড্ডির মাঝখানে যে নরম অংশ, যেটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি, বা আগে বলেছিলাম যে পেশেন্টের ভাষায় ওনারা জেলে বলেন, এটা যদি কোনো কারণে ফেটে বের হয়ে যায়, তো বের হয়ে যাওয়ার কারণে অনেক সময় ওই যে বের হওয়া অংশটা, সেটা তখন আমাদের ওই পাশ দিয়ে যে নার্ভগুলো যাচ্ছে সেগুলোর উপর মারাত্মক চাপের সৃষ্টি করে। তো এটাকে তখন আমরা পোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। এটাকে আবার আমরা আমাদের সাবজেক্ট অনুসারে বিভিন্ন গ্রেডে ভাগ করি, যে কখনো বলি হার্নিয়েশন, কখনো বলি মাইগ্রেশন, সেটা আসলে মেডিকেল টার্ম। কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে পিএলআইডির কথা বললাম বা কোমর ব্যথার কথা বললাম, এখানে একটা বিষয় আমি একটু সবার উদ্দেশ্যেই বলবো, যে কোমর ব্যথা নিয়ে আমাদের একটা ধারণা থাকে যে কোমর ব্যথা হলেই অপারেশন লাগে কিনা, এইটা একটা কমন বিষয় থাকে। তখন এই যে আমরা পিএলআইডি বললাম,
সাধারণত পিএলআইডির কথা আসলে তখন অপারেশনের বিষয় আসে, কিন্তু মজার ব্যাপার হলো আমাদের যে কোমর ব্যথা রোগীরা আমাদের কাছে আসে তার 90% 95% রোগীরই আসলে অপারেশনের প্রয়োজন হয় না। তারা স্বাভাবিক জীবনযাপন এবং ওষুধপত্রেই তারা তাদের জীবনটা উন্নতি করতে পারে এবং ওইখানেই তাদের ব্যথাটা সেরে যায়। হ্যাঁ, নিঃসন্দেহে এটি একটি ভালো আশার দিক দর্শক, যে কোমর ব্যথা হলেই আপনাকে যে অপারেশন করতে হবে এমনটি নয়। স্যার, তাহলে যদি জিজ্ঞাসা করি আপনাকে যে আমরা কোমর ব্যথার কোন স্টেজে গেলে সরাসরি ডক্টরের সাথে যোগাযোগ করব, বা তার কোন অবস্থায় থাকলে আমরা না গেলেও চলবে, এটা একটু যদি ব্যাখ্যা করে বলতেন। ঠিক আছে, কোমর ব্যথা হলে আমরা ডাক্তারের কাছে কখন যাব, এইটার ক্ষেত্রে আমি বলবো যে চেষ্টা করা উচিত শুরুতেই যাওয়া। ডাক্তার উনি দেখে সাজেস্ট করবে যে হয়তো 2-4টা ওষুধ দিবে অথবা কিছু নিয়মকানুন বলে দিবে, সেরে যাবে। কিন্তু প্রশ্ন হলো যে কখন উনি অপারেশনে যাবে বা অপারেশন লাগবে, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আগেই বলেছি আমাদের কোমর ব্যথার রোগীদের ম্যাক্সিমাম রোগীরই আমাদের কোনো অপারেশনের প্রয়োজন হয় না। তবে যদি কোনো কোমর ব্যথার পেশেন্টের আমরা দেখি যে তার হাত পা দুর্বল হয়ে গেছে অথবা হাত পা অবশ হয়ে গেছে অথবা প্রস্রাব বা পায়খানার সমস্যা হচ্ছে, তখন আমাদের যেটা চিন্তা করতে হবে, অথবা কোনো কিছুতেই ওনার ব্যথা কমছে না, তখন আমাদের চিন্তা করতে হবে এই রোগীটার জন্য হয়তো অপারেশন লাগবে, এবং তখন আমাদের অপারেশনের লাইনে চিন্তা করতে হবে। স্যার, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ সময়ে চলে এসেছি। এখন আপনার কাছ থেকে জেনে নেব যে কোমর ব্যথা হয়ে গেলে তো আর কিছু করার নাই, কিন্তু যাতে করে আমাদের কোমর ব্যথা থেকে আমরা নিরাপদ থাকতে পারি, প্রতিরোধ করতে পারি, সে সম্পর্কে কি পরামর্শ দিবেন আমাদের সরাসরি দর্শককে যদি বলেন। ধন্যবাদ। আসলে কোমর ব্যথার ক্ষেত্রে আমরা যেই প্রশ্নটা এসেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই অসুখটার ক্ষেত্রে আসলে প্রতিরোধ করাটাই সবচেয়ে সহজ এবং সবচেয়ে ভালো চিকিৎসার অংশ আমি মনে করি। সেটা হলো আমাদের যে জীবনযাপন, বা আমরা বর্তমানে আমাদের ম্যাক্সিমাম জীবনযাপনই হলো একটু সেডেন্টারি জীবনযাপন। এটা থেকে যদি আমরা একটু সরে আসি, আমরা যদি একটু কর্মক্ষম হই, তাহলেই আমাদের এই যে স্পাইনটা ভালো থাকবে। এর পাশাপাশি আমরা যখন কোথাও কাজ করব, বসে কাজ করব, সেই সময় আমাদের বসার পজিশনটা যাতে আইডিয়াল একটা পজিশন হয়, তাহলে আমাদের স্পাইনের উপর চাপটা কম পড়বে, আমাদের কোমর ব্যথাটা কম হবে। দ্বিতীয় হলো যে আমরা যখন কোথাও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবো বা বসে থাকবো বা এইরকম পোস্টারে যখন থাকবো, আমরা কিছুক্ষণ পরপর চেষ্টা করব যে একটু রিলিভ নেওয়ার জন্য, তাহলেই আমাদের ব্যথাটা অনেক কম হয়ে আসবে। আর এর পাশাপাশি যারা ভারী কাজ করছি তাদের জন্য একটু পরামর্শ থাকবে, যখন আপনি মাথায় কোনো ভারী কিছু নেবেন অথবা কোনো ভারী কিছু তুলবেন, তখন চেষ্টা করবেন যে তার ওয়েট চিন্তা করে সেভাবে আপনি তোলার জন্য, যেটা আপনার ক্যাপাবিলিটির বাইরে সেটা তুলতে যাবেন না, অথবা তুলতে গেলে অন্য আরেকজনের হেল্প নেবেন। স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন, ডক্টর টিভিকে এসেছেন। আগামীতে আশা করছি আপনাকে আরও নিয়মিত পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডক্টর টিভিকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন কোমর ব্যথা প্রসঙ্গে। ডক্টর সাইফুল ইসলাম স্যার অনেক বিষয় আমাদের অবগত করলেন। এই বিষয়গুলি আমরা যদি মেনে চলি তাহলে নিঃসন্দেহে আমরা সুস্থ থাকব। আগামীতে সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন প্রত্যাশা করে আমি আব্দুল গনি বিদ্যান আজকের মতো বিদায় চাইছি স্বাস্থ্য সমাধান পর্ব থেকে। দেখা হবে, কথা হবে পরবর্তী আয়োজনে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।